আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটু আপিল নিয়ে কথা বলতে চাই। আপিল কি কি বিষয়গুলো আছে। আপিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেননি, আমরা অনেকগুলো ক্লাস দেওয়া আছে, বার কাউন্সিলে বার বিডিএস সবগুলো প্রশ্নের সমাধান দেওয়া আছে। আশা করছি আপনারা আগের ক্লাসগুলো দেখবেন। আর আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে স্টেট ল একাডেমির ভর্তি কার্যক্রম চলছে এমসিকিউর জন্য বা রিটেনের জন্য। আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ভালোভাবে বার কাউন্সিল ফ্রিলি এবং লিখিত আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য। আহ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আমরা খুব সুলভ মূল্যে আমরা চেষ্টা করছি। আর আমাদের একটা কার্যক্রম চলমান আছে। সারা বাংলাদেশ থেকে আমরা 64 জেলা থেকে 64 জন লোককে আমরা আমাদের স্টেট ল একাডেমিতে ইনভলভ করাতে চাই, এবং যাদের কাছ থেকে আমরা নামমাত্র টাকা নেব। ঠিক আছে? তো অতএব আহ, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 10টা থেকে 11টায় ভর্তি চলমান আছে আমাদের স্টেট ল একাডেমিতে। যে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা ক্লাসে যাই। যে আজকে আমরা দেখি আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কি, যদি যায় কখন, সংশ্লিষ্ট বিধান। তাহলে সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। যেটা বলতেছে সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। তবে আদেশ 43 বিধি 1 অধীন নিম্নোক্ত ক্ষেত্রে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দেখেন, আপিলকারীর ব্যর্থতা ত্রুটির কারণে আপিল খারিজ হলে 41 আদেশের 19 অনুযায়ী 19 বিধি অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলটি পুনর্গ্রহণের আবেদন করতে হয়। উক্ত আবেদন নামঞ্জুর বা প্রত্যাখ্যান করলে এর বিরুদ্ধে আপিল করা যাবে। তারপরে হলো আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী রেসপন্ডেন্ট হাজির না হলে অনুপস্থিত থাকলে আদালত আপিলের একতরফা শুনানি করবেন। এর জন্য প্রতিবাদী আপিলটি পূর্ণ শুনানির জন্য বিধি 21-এর অধীন আবেদন করতে পারবে, এবং প্রত্যাখ্যান বা নামঞ্জুর হলে এর বিরুদ্ধেও আপিল করা যাবে। এরপরে আমরা দেখি, পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। আপিল গ্রহণের ক্ষেত্রে জেলাজজের আর্থিক এখতিয়ারের সময়সীমা কি? দি কোড অফ সিভিল অ্যাক্ট 1887-এর 21 ধারায় জেলা জজ আদালতে আপিল এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। 21 অনুযায়ী যুগ্ম জেলা জজের মামলার বিষয়বস্তুর মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত হলে উক্ত মামলার রায়ের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করতে হবে। আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ারের সীমা 5 কোটি টাকা পর্যন্ত। আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনত বিষয়টি বিবেচনায় নিতে পারেন। আপনি কি এর বক্তব্যের সাথে একমত? হ্যাঁ, আপিল আদালত ইখতিয়ারের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনত বিষয়টি বিবেচনা নিতে পারেন। আমি এই বক্তব্যের সাথে একমত নই। কারণ দেওয়ানি কার্যবিধিতে সরাসরি এর বিধান নেই যে আপিল আদালত আপিল এখতিয়ার প্রয়োগের সময় শুধু মোকদ্দমার আইনত বিষয় দেখবে, নাকি তথ্যগত বিষয় দেখবে, নাকি উভয় দিকটি বিবেচনায় নিতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 41 বিধি এবং 25 অনুযায়ী বিধির 41 আদেশের 25 বিধি অনুযায়ী বিচারিক আদালত যদি তথ্যগত প্রশ্ন নিষ্পত্তি করতে বাদ দিয়ে থাকে, তাহলে মোকদ্দমা সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যাবশ্যক হয়, তবে আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারেন এবং বিচারের জন্য প্রেরণ করতে পারেন। এখানে আপিল আদালত আইনত বিষয়ের পাশাপাশি তথ্যগত বিষয়ও বিবেচনা নিতে পারেন। এছাড়াও আবার 107 ধারায় প্রদত্ত আপিল আদালতের ক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় যে মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি অতিরিক্ত ইস্যু গঠনের ক্ষেত্রে আপিল আদালতকে মোকদ্দমার সংশ্লিষ্ট বিষয় বা আইনগত বিষয়গুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। তাইলে আমরা শেষে গিয়ে যে জিনিসটা বুঝতে পারি যে অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে আপিল আদালত তার আপিল এখতিয়ার প্রয়োগ খেলে কেবলমাত্র মোকদ্দমার আইনত বিষয় বিবেচনায় নেবেন না, বরং মোকদ্দমার তথ্যগত বিষয় বা প্রাসঙ্গিক কিছু থাকলে তাও বিবেচনায় নিবেন। এরপরে আমরা একটু দেখি যে আপনি কি মনে করেন যে সকল টিকি বিরুদ্ধে কি আপিল করা যায়?
দেওয়ানি কার্যবিধি 1908-এর 96 এর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে দেওয়ানি কার্যবিধি অন্য কোনো আইনে স্পষ্টত অন্য কোনো বিধান না থাকলে মূল এখতিয়ার প্রয়োগকারী আদালতে অর্থাৎ ডিগ্রি বিরুদ্ধে আপিল ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল করতে হবে। কিন্তু বক্তব্য অনুযায়ী সাধারণত মনে হয় যে সকল ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু না। 96 শুরুর দিক থেকে বোঝা যায় যে দেওয়ানি কাজের সকল ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায় না। দেওয়ানি কার্যবিধি কিছু ক্ষেত্রে ডিগ্রি হওয়া সত্ত্বেও আপিল করা যায় না। সেগুলো হচ্ছে কি? ওকে, আমরা সেটাই দেখার চেষ্টা করি এখন। সাথে থাকুন। দেখেন, পক্ষগণের সম্মতিতে যে ডিগ্রি দেওয়া হয় তাতে আপিল করা যায় না, 96(3) বলা আছে। এবং 89 এর ক ধারার মধ্যস্থতার কারণে প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তারপরে আপিলে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধেও আপিল করা যায় না, কারণ দ্বিতীয় আপিলের বিধান দেওয়ানি কার্যবিধিতে নাই। স্মল কজেস কোর্ট ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তারপরে হলো দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 9 ধারার অধীন ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায় না। তাইলে অতএব আমরা আমার সকল ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আসুক না আসুক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝার বিষয় আছে। 16 ডিগ্রির কোনো পক্ষ কি আপিলের মাধ্যমে ওই ডিগ্রিকে চ্যালেঞ্জ করতে পারে? তাইলে পক্ষগণের সম্মতি বা আপসের ভিত্তিতে আদালত কোনো পদার্থ ডিগ্রিকে আপসমূলক ডিগ্রি বা 16 ডিগ্রি বলে। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1998-96 অনুযায়ী পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিগ্রি দান করলে এরূপ ডিগ্রি বিরুদ্ধে আপিল চলবে না। তবে 16 ডিগ্রি বা কোনো পক্ষ আপিলের ডিগ্রি চ্যালেঞ্জ করতে পারবে না, এখানে 115 দ্বারা ডিভিশন করতে পারবে। এই হলো কথাবার্তা। আমরা পরের প্রশ্ন দেখি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আপিলের অধীন ডিগ্রি কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে, আলোচনা করুন। আপিল আদালত কর্তৃক ডিগ্রি জারি স্থগিত রাখা সংক্রান্ত বিধান। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আদেশ 41 বিধি 5-এর মধ্যে বর্ণিত বিধি 5 অনুযায়ী আপিলের বিধান থাকলেই আপিল করা হলে ডিগ্রি কার্যকারিতা বা ডিগ্রি কার্যক্রম স্থগিত হবে না। এক্ষেত্রে আপিল আদালত আপিল করার নির্দিষ্ট সময়ের মধ্যে ডিগ্রি জারি স্থগিত রাখার জন্য আবেদন করতে পারেন। উক্ত আবেদন অনুযায়ী আদালত উপযুক্ত কারণ সাপেক্ষে ডিগ্রি জারি স্থগিত রাখতে পারে। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় সন্তুষ্ট করতে পারলে ডিগ্রি জারি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। স্থগিতের আদেশ প্রদান না করা হলে আবেদনকারী পক্ষের গুরুতর ক্ষতি হবে। অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করলে, উক্ত ডিগ্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত প্রদান করলে। এরপরে আমরা একটু দেখি যে ফার্স্টে 4 অনুযায়ী আবেদন শুনানি সাপেক্ষে আদালত একতরফা ডিগ্রি জারি স্থগিতের আদেশ দিতে পারে। অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় আপিলের অধীন ডিগ্রি কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে না, এই জন্য আদালতের নিকট আবেদন করতে হবে। দেখেন, একটি আপিল আদালত কখন কিভাবে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে যদি প্রশ্ন আসে। দিদি কোড অফ সিভিল প্রসিডিওর 107-এর অধীন আদালত এই ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। আপিল আদালত তার ক্ষমতা বলে 107-এর অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা গ্রহণের নির্দেশ দিতে পারে। 41-এর বিধি 87-ও, আদেশের বিধি 87-ও এর বিস্তারিত বলা আছে। 27 অনুযায়ী আপিলের নিজ নিজ থেকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে না। আদালত অনুমতি প্রদান করলেই আহ, পক্ষগণ পক্ষগণ ওইরূপ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে। আদালতের অনুমতির আবেদন করতে হবে। আবেদন করে আদালত নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন: যে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল বা সাক্ষ্য বিচারিক আদালতে অগ্রাহ্য হয়ে থাকলে, এবং রায় প্রদানের সুবিধার্থে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে আপিল আদালত দলিল উপস্থাপন করা বা সাক্ষী জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন কিনা। তাহলে আমরা দেখতেছি যে এইসব বিষয় বিবেচনা করে আপিলের পক্ষ ও অন্য পক্ষকে শুনানির সুযোগ দিয়ে উক্ত আবেদন আপিল বিবেচনা করবেন। এরপরে দেখা যাচ্ছে তখন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে তা গ্রহণ করবেন না। কিন্তু যদি মনে হয় এমন হয় যে মূল মামলা নিষ্পত্তির পর প্রস্তাবিত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ সৃষ্টি হয়েছে, তাহলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত নীতি এই যে আপিল আদালতের নিকট প্রতীয়মান হয় যে কোনো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ অবিচারকে বা প্রতিরোধ করার জন্য, সঠিক বিচারের জন্য সহায়ক হয়, তাহলে আপিল আদালত তা গ্রহণ করতে পারবে। অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের সময় আদালত বা পক্ষগণ এমন নতুন বিষয় অবতারণা করতে পারবে যা পক্ষগণের আর্জি জবাবে
নেই। তারপর হলো আপিল আদালতের পক্ষে প্রয়োজনীয় বিষয় উপর প্রমাণ গ্রহণ সম্ভব না হলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিচারিক আদালত মামলাটি ফেরত পাঠাতে পারে। আমরা পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, একটি আপিল আদালত দেখে যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ কিন্তু আপিল নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে। আপিল নিষ্পত্তির বিষয়ে আপিলের করণীয় কি, কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখেন, দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 41-24 অনুযায়ী আপিল চলাকালে যদি আপিল আদালত দেখেন যে আপিলের নথিতে আপিল নিষ্পত্তি করার জন্য যথেষ্ট সাক্ষ্য আছে, এক্ষেত্রে আপিল আদালতের বিচার্য বিষয়ে পূর্ণ নির্ধারণ করার পর মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। যদি দেখেন যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, তাহলে আপিলের নথি থাকা সাক্ষ্য আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত হলে বিধি 24 অনুযায়ী ত্রুটিপূর্ণ বিষয় ইস্যু প্রণয়ন করে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারবেন। উক্ত ত্রুটি বিষয় ইস্যু প্রণয়নে অত্যন্ত সাক্ষ্য প্রয়োজন হলে তিনি বিবেচনামূলক ক্ষমতা বলে তিনি 27 অনুযায়ী অত্যন্ত সাক্ষ্য নিতে পারবেন। এই হলো কথাবার্তা। এরপরে দেখেন যে কি পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা পূর্ণ শুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারে। এক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। কখন একটি আপিল আদালত রিমান্ডের আদেশ দিতে পারে, আলোচনা করুন। কখন আপিল আদালত একটি মোকদ্দমা পূর্ণ বিচারে অধ্যস্থান আদালতে প্রেরণ করতে পারে ও দ্রুত সাক্ষ্য প্রদানের অনুমতি দেয়। এই কথাগুলো আবার ঘুরে ফিরে চলে আসছে। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর, হ্যাঁ, 41-এর 23 এর মধ্যে আপিল আদালত কর্তৃক 23 কর্তৃক মামলা পূর্ণ বিচারের জন্য, তাহলে রিমান্ডে পাঠাইতে পারেন হচ্ছে হলো 23-এ। তারপরে বিচারিক আদালত ফেরত পাঠানোর বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে 23 এর বক্তব্য অনুযায়ী আপিল আদালত নিম্নোক্ত কারণে পূর্ণ বিচারের জন্য বিচারিক আদালতে পাঠাতে পারেন। বিচারিক আদালত যদি এখতিয়ার প্রাথমিক বিষয় প্রিলিমিনারি পয়েন্টের উপর ভিত্তি করে মামলা নিষ্পত্তি করে ডিগ্রি দেন, এমন আপিল আদালত উক্ত বিষয়ের উপর ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ডিগ্রি রদ বা বাতিল করেন। 23-এ হচ্ছে উনি পূর্ণ বিচার অর্থাৎ রিমান্ডে পাঠাবেন। আর এর পরবর্তীতে 24-এ কি করবে আমরা দেখি। এরপরে দেখেন, এরূপ ক্ষেত্রে আপিল আদালত মামলা বিচারিক আদালতে ফেরত পাঠানো যে পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে হবে সে নির্দেশ দিতে পারেন। আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতের পুনরায় পুনরায় বিচার করার জন্য প্রেরণকে রিমান্ড বলে। প্রথমবার বিচারের সময় যে সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছিল সেসব প্রমাণ প্রয়োজনীয় ব্যতিক্রম সাপেক্ষে পুনঃ বিচার বা প্রমাণ স্বরূপ গ্রহণ করা যাবে। এর পরবর্তীতে আসেন যে প্রাথমিক বিষয় বা প্রিলিমিনারি পয়েন্টের উপর ব্যাখ্যার উপর উক্ত বিধিতে দেওয়া হয়নি। সাধারণত যেসব কারণে আর্জি বাতিল করা যায় সেসব কারণ বর্তমানে থাকলে সকল প্রয়োজনীয় ইস্যু গঠন না করে মামলাটি চলতে পারে কিনা। এরূপ একটি মাত্র ইস্যুতে যদি মামলা খারিজ হয়ে যায় তবে এই ধরনের নিষ্পত্তি প্রাথমিক বিষয় বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। যেমন বিচারিক আদালত যদি সন্তুষ্ট হয় যে মামলাটি ন্যায্য যোগ্যতা বা কোনো আইন দ্বারা বাড়িত, তারপরে হচ্ছিল ওয়েবার স্টপেল নীতি দ্বারা বাড়িত, ভুল ব্যক্তির বা বিপক্ষে মামলাটি দায়ের করা হয়েছে, আর্জিতে কোনো মামলার কারণ বিষয় উল্লেখ করা হয়নি। এরূপ যে কোনো কারণে মামলা নিষ্পত্তি হলে প্রাথমিক বিষয় বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। যদি প্রাথমিক কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের সময় সাক্ষ্য প্রমাণ ও মামলার গুণাগুণের উপর বিবেচনা করে 23 অনুযায়ী মামলা ফেরত পাঠানো যাবে না। অন্য ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য পক্ষগণ তাদের আর্জি বা জবাবের সংশোধনের মধ্যে আরও অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের বিচারিক আদালতে ফেরত পাঠানো হয়, কিন্তু কোনো ত্রুটি দূর করার জন্য সুযোগ দেওয়া জন্য তা করা যাবে না। এখন প্রতিষ্ঠার নীতি এই যে আপিল আদালতের সম্মুখে যদি রায় প্রদানের মতো সব উপকরণ থাকে তাহলে বিচারিক আদালতে মামলাটি ফেরত দেওয়া যাবে না। যদি এমন হয় যে বিচারিক আদালতে ফেরত পাঠানো ব্যতীত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়, তখন আপিল আদালত কর্তৃক ফেরত ফেরত পাঠানোর আদেশ দিতে পারেন। যেমন স্থানীয় তদন্ত ব্যতীত মামলাটি জমির সঠিক অবস্থান পরিচয় আইডেন্টিটি নিরূপণ করা যায় না। এই বিষয়টি যদি মামলার গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তখন আপিল আদালত কর্তৃক স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য মামলাটি বিচারিক আদালতে পাঠানোর প্রদান করা যাবে। এরপরে হলো আদেশ 7 বিধি 3 অনুযায়ী স্থাবর সম্পত্তি সুনির্দিষ্ট হতে হবে এবং এমন হতে পারে ন্যায় বা সঠিক সিদ্ধান্তের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানো প্রয়োজন। তাহলে 23 বিধি 23 প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে 151 ধারার ক্ষমতা বলে ফেরত পাঠানোর আদেশ দিবেন, এবং কিন্তু অস্বাভাবিক বিলম্ব করে ফেরত পাঠানো সমীচীন হবে না। কিভাবে জেলা জজ আদালতে আপিল দায়ের করা যায় আমরা একটু দেখি। হ্যাঁ, জেলা আদালতে আপিল করার নিয়মাবলী। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আহ, আদেশ
41 মধ্যে আপিল করার নিয়মাবলী সম্পর্কে বলা আছে কিভাবে জেলা জজ আদালতে আপিলের করতে হয় সেই বিষয়গুলো। আপনাকে প্রত্যেকটা আপিলকারী তার উকিল দ্বারা স্বাক্ষরিত হইতে হবে, এটা হলো প্রথম শর্ত। এবং স্মারক আকারে আদালতে দায়ের করতে হবে। কি আকারে? স্মারক আকারে দায়ের করতে হবে। এবং যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে, একটি করে নকল স্মারকলিপির সাথে প্রদান করতে হবে। ডিগ্রিতে আপত্তির কারণসমূহ স্পষ্টভাবে স্মারকলিপিতে উল্লেখ করতে হবে। কারণসমূহ ক্রমিক নম্বরে হতে হবে। এই বিষয়গুলো আপিলের সাথে থাকতে হবে। এমনি এমনি তো আপনি আর আপিল করেন নাই, কিছু রিজনে আপনি আপিলটা করেছেন, তো ওই বিষয়গুলো এক্সপ্লেন করতে হবে খুব ভালোভাবে। দেখেন, উপরোক্ত শর্তসমূহ পালন করে তৈরিকৃত স্মারকলিপি জেলা জজ আদালতে বা আদালত কর্তৃক নিয়োজিত কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। এখন মেমোরান্ডাম অফ আপিলে অর্থাৎ মেমোরান্ডাম অফ আপিলে অত্যাবশ্যক উপাদানগুলো কি লাগবে? যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে তার নকল, একটু আগেও আমরা বলেছি। মেমোরান্ডাম অফ আপিলের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় এটা অকার্যকর বলে গণ্য হবে। তবে একমাত্র ব্যতিক্রম হলো 7-11 অবধি আর্জি খারিজের আদেশ এর বিরুদ্ধে আপিল, কারণ এক্ষেত্রে পক্ষদের বিষয় নিয়ে আদালতের সিদ্ধান্ত দেয় না। যে সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে ওই ডিগ্রি আপত্তির কারণসমূহ স্পষ্টভাবে সংক্ষেপে শিরোনামহীন স্মারকলিপিতে উল্লেখ করতে হবে। কারণসমূহ ক্রমিক নম্বরে যুক্ত করতে হবে এবং আপত্তির কারণসমূহ বলতে বোঝায় যখন কোনো বিষয় মামলা আর্জি জবাবে উল্লেখ আছে কি বিচারের সময় বাদ পড়েছে তা আপত্তির কারণ হতে পারে। স্মারকলিপি স্মারকলিপি বা আপিলকারী উকিলের দ্বারা এটা স্বাক্ষরিত হইতে হবে। এরপরে আমরা এটা দেখি যে মেমোরান্ডাম অফ আপিলের সংযুক্ত দলিলাদি। নিম্নোক্ত দলিলাদি মেমোরান্ডাম অফ আপিলের সাথে সংযুক্ত করতে হবে। ডিগ্রি বা রায়ের নকল। আপিল যদি কোনো উকিলের মাধ্যমে দায়ের করা হয়, স্মারকলিপিতে উকিলের স্বাক্ষর করলে উক্ত উকিলের ওকালতনামা দাখিল করতে হবে। তারপরে হলো একটি রায় হতে ভিন্ন ভিন্ন আপিলকারী একাধিক আপিল করলে দায়ের করলে আপিল আদালত প্রত্যেকটি আপিলের সাথে উক্ত রায়ের নকল সংযুক্ত করতে পারেন। কিন্তু একটি রায়ের বিরুদ্ধে একজন ব্যক্তি একাধিক আপিল করলে তা আদালত উক্ত ব্যক্তিকে কেবল একটি মাত্র রায়ের দাখিল করতে পারেন। আমরা পরের প্রশ্ন দেখি। আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন নাকি সব মাথার উপর দিয়ে যাইতেছে? কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে এবং আপিল একতরফাভাবে শুনতে পারে। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 আপিল আদালত তদবিরের অভাবে নিম্নোক্ত কারণে আপিল খারিজ করতে পারে। আহ, দেখেন, আদেশ 41 বিধি 11-2 17-1 অনুসারে আপিল শুনানির দিনে আপিলকারী যদি উপস্থিত না হয়, আদেশ 41 বিধি 18 অধীন নোটিশ জারির খরচ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে আপিলকারী ব্যর্থ হওয়ার কারণে, হ্যাঁ, প্রতিবাদীকে রেসপন্ডেন্টকে নোটিশ দেওয়া না হলে, আদেশ 41 বিধি 15 অনুসারে হাইকোর্ট বিভাগ গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে, করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিতে পারেন। এই জায়গাগুলোতে আপিল খারিজ করে দিতে পারেন, হ্যাঁ। 11-2 বা 17-18-15 এই চারটা ধারাতে এটা হলো অনুপস্থিত থাকলে। আর এটা হলো আপনার মধ্যে কি খরচ, 18তে খরচ, আর এটা হলো তদবির, একটু মনে রাখবেন আর কি। অনুপস্থিত, খরচ, তদবির। আপিল এর শুনানি। আদেশ 41 বিধি 17-2 অনুযায়ী আপিল শুনানির দিন আপিলকারী হাজির হলেও প্রতিবাদী রেসপন্ডেন্ট অনুপস্থিত, এক্ষেত্রে আপিলটি একতরফা শুনানি হবে এবং আপিল শুনানির দিন প্রতিবাদী হাজির না হলে আপিল একতরফা শুনানি হয়ে যাবে। তাহলে 17-2 এর গল্প এটা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, 12 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ বা আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধানসমূহ কি? তদবিরের অভাবে আপিল খারিজ সরাসরি রদের বিধান। এখানে বলা আছে আদেশ 41 বিধি 19-এ, হ্যাঁ, 19-এর অনুযায়ী বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার উদ্দেশ্যে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে আদালত সরাসরি আপিল পুনর্গ্রহণ করতে পারে। এই জন্য খারিজের তারিখ থেকে 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে। এই বিধির অধীন একবার আপিল পুনর্গ্রহণের আবেদন করা যাবে। এরপরে হলো 41-21 বলতেছে যে এর মধ্যে প্রতিবাদী বিরুদ্ধে আপিল একতরফা হলে আপিল সরাসরি পুনর্গ্রহণের প্রক্রিয়া আছে। 21 অনুযায়ী প্রতিবাদীর বিরুদ্ধে একতরফা নিষ্পত্তি হলে
একতরফা নিষ্পত্তি 30 দিনের মধ্যে এফিডেভিট সহ পূর্ণ শুনানির আবেদন করলে আদালত সরাসরি পূর্ণ শুনানির আবেদন গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আদালত প্রতিবাদীকে 3,000 টাকা পরিশোধের আদেশ দিতে পারেন। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। আপিল হচ্ছে কোনো মোকদ্দমার ধারাবাহিকতা সংক্ষেপে আলোচনা করুন। আপিল হলো কোনো মোকদ্দমার অধস্তন আদালত কর্তৃক সিদ্ধান্তের যথাযথ পরীক্ষার জন্য ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরকরণ। এই বক্তব্য থেকে এই বিষয়টি পরিষ্কার হয় যে অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত এই মোকদ্দমার শেষ ধাপ নয়। আহ, এরপরও আপিল নামক আরেকটি ধাপ আছে। আপিলের মাধ্যমে পূর্বে দায়ের করা মোকদ্দমার রায় পর্যালোচনা করে নতুন করে বিবাদের সৃষ্টি করা যায় না। মূল আদালতের মতো আপিল আদালত কোনো মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন, বিচার্য বিষয় গঠন করতে পারেন, প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। আপিল আদালত পক্ষগণের আজিয়া যাওয়ার বাইরে গিয়ে নতুন বিষয় আনতে পারে না। এই আলোচনা থেকে স্পষ্ট যে আপিল কেবলমাত্র মূল কার্যক্রমের ধারাবাহিকতা, এটি মোকদ্দমার একটি স্তর। আমরা 14 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে আপিল আদালতের ক্ষমতা বা কার্যাবলীগুলো কি, তারা কি কি করতে পারে। এই যে 107 ধারার ক্ষমতাগুলো বলা হয়েছে, আপিল আদালত কি কি করতে পারে, মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে তারা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন, আদেশ 41 বিধি 24-এ ওরা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে ফাইনালি। হ্যাঁ, রিমান্ডে পাঠাইতে পারে। তারপরে হলো ফাইনালি নিষ্পত্তি করতে পারে। তারপরে হলো আপিল আদালত মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে আপিলের সিদ্ধান্তের মূল মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে, এটি আপিল আদালতের উদ্দেশ্য। চূড়ান্ত নিষ্পত্তি বলতে মোকদ্দমার সংশ্লিষ্ট বিষয় আইনত প্রশ্নগুলির উপর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা। আপিল আদালত এরূপ চূড়ান্ত নিষ্পত্তি করতে হলে মেমোতে আপিল দায়ের করা যেসব কারণ উল্লেখ করা হয়েছে সেগুলি উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ বা উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত করা যায়। তবে আপিল আদালত কর্তৃক তৃতীয় কোনো বিষয় নিজ উদ্যোগে বিবেচনা নিতে পারবে না। এরপরে আমরা দেখি 2 নম্বরে কি বলতেছে দেখেন। 2 নম্বরে বলতেছে যে মোকদ্দমার পূর্ণ বিচারে পাঠানো 23-এ, যেটা রিমান্ডে, অর্থাৎ এর উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে বা অন্য কোনো সঙ্গত কারণে আপিল নিষ্পত্তি করা না হলে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। এবং বিধি 23-এর মধ্যে উল্লেখ করা হয়েছে, বিচারিক আদালত কর্তৃক যদি একটি মাত্র প্রাথমিক বিষয়ের উপর নিষ্পত্তি করা হয়ে থাকে, ওই বিষয়ের আপিল আদালত ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করে এবং ডিগ্রি বাতিল করে আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে হবে সে বিষয়ে নির্দেশ প্রদান করতে পারবে। এরপরে বিচার্য বিষয়ে গঠন বা সেগুলো বিচারের জন্য পাঠানো। এরপরে 25-এ বলতেছে আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে প্রাইম ইস্যু গঠন করবে, প্রাইম ইস্যু করবে, তারপরে বিচারের জন্য ফেরত পাঠাতে হবে। এবং আহ, বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করে থেকে বিরত থেকে বিরত থাকলে আপিল আদালত যদি মনে করে যে মোকদ্দমার সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় বিচার্য বিষয় গঠন করা দরকার, তখন আপিল আদালত ওই বিচার্য বিষয় গঠন করে বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারবেন। এরপরে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ উনি কি করতে পারবে। 27-এ বলতেছে যে আপনার অর্ডার 41 এবং বিধি 27 অনুযায়ী পক্ষগণ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে চাইলে আপিল আদালত আবেদনের মাধ্যমে অনুমতি নিয়ে এবং আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের আবেদন পাওয়ার পর নিম্নোক্ত সন্তুষ্ট হলে আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। বিচারিক আদালত এমন কোনো সাক্ষ্য গ্রহণ অস্বীকার করেছে যা গ্রহণ করা উচিত ছিল, তবে যেসব সাক্ষ্য নেওয়া আপিল আদালত উপযুক্ত মনে করেন। উপযুক্ত ক্ষমতা ছাড়া 7 অনুযায়ী মূল ইখতিয়ার সম্পন্ন আদালতের মোকদ্দমার বিষয়ে যে ক্ষমতা বা কর্তব্য আপিল আদালতের থাকবে। এছাড়া 41-এর বিধি 5 অনুযায়ী আপিল চলাকালীন সময়ে ডিগ্রি জারি স্থগিত রাখতে পারে এবং 12-এ মুলতবি করতে পারে। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর আপিলের বিধানসমূহ আলোচনা করুন। আদি, ডিগ্রি বা আপিল হতে উদ্যত আপিল সম্বলিত বিধান। তাহলে আমরা দেখি আদি, ডিগ্রি হতে আপিল। আমরা 96 ধারা বলা আছে আদি ইখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেক ডিগ্রি হতে আপিল সমাধান ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিগ্রি প্রদান করলে এর মধ্যে আপিল চলবে না।
এর পরবর্তীতে হলো আমরা আদেশ হতে যে আপিলের বিধিবিধানগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। যেখানে 104 অনুসারে নিম্নলিখিত আদেশের বিরুদ্ধে আপিল চলে। 35 ধারার অধীন প্রদত্ত মিথ্যা বা বিব্রতকর দাবি আত্মপক্ষ সমর্থন এবং 95 ধারার অধীন প্রদত্ত আদেশ অপর্যাপ্ত কারণে ক্রোধ বা নিষেধাজ্ঞার আদেশ, জরিমানা, গ্রেপ্তার বা দেওয়ানি কারাগারে আটক আদেশের বিরুদ্ধে এগুলোর মধ্যেও কি করা যাবে? আপিল করা যাবে। যে সকল বিধির অধীন আপিলের স্পষ্ট অনুমতি রয়েছে সে সকল বিধির অধীন আদেশ 43 এবং এখানে 25টা আপিলযোগ্য আদেশ আছে, ওখানে আপিল করা যাবে। আমরা দেখি এখানে 25টা আপিলযোগ্য আদেশ, সেগুলো কি? সেগুলো হচ্ছে হলো, দেখেন এই যে 7 আদেশের আপনার 7-10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে পেশ করার জন্য আর্জি ফেরত দেওয়া, হ্যাঁ, 7-10 আর্জি ফেরত। আর তারপরে হলো 8-10 আছে হলো যখন ওই যে বিরুদ্ধে রায়ের আদেশ, রায় সহ আদেশ দিতে পারবেন লিখিত জবাব না দিলে। তারপরে 9 তো আমরা জানি মোকদ্দমা খারিজ রদের আবেদন প্রত্যাখ্যান করে যে আদেশ, এক্ষেত্রে কি করা যাবে? মোকদ্দমা খারিজ আদেশ রদের আবেদন, যখন আপনি আবেদন করবেন খারিজ রদের 30 দিনের মধ্যে আবেদন করবেন, ওইটা যদি প্রত্যাখ্যান করে তাহলে সেক্ষেত্রে আপিল করা যাবে। 13তেও একতরফা রদের আবেদন প্রত্যাখ্যান করলে আপিল করা যাবে। 10-এর ছাইরে কোনো পক্ষের রায় ঘোষণা করে কোনো আদেশ দিলে, হ্যাঁ, কোনো পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোনো আদেশ দিলে 10-এর ছাইরে সেটাই বলা আছে। এবং 11 আদেশের 21 বলা আছে যে যে কোনো আদেশের বিরুদ্ধেই আপিল করা যাবে। তারপরে হলো, তাহলে আমরা 7, 8, 9, 10, 11 এই টানা এতটুকু যে কোনো আদেশে। এবার আমরা চলে যাব হলো 16তে চলে যাই। ওকে, 16 16-10 বলতেছে যে সম্পত্তি ক্রোকের জন্য যে আদেশ, এবং 16-20 বলতেছে কোনো ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা করে কোনো আদেশ দিলে এটার বিরুদ্ধে। 21-34 বলতেছে কোনো দলিল বা পৃষ্ঠালিপির মুসাবিদার প্রতি আপত্তি কোনো আদেশ। এবং 21-60 বলতেছে ক্রোকৃত সম্পত্তি ক্রোক করার আদেশ। 161 বলছে ক্রোকৃত সম্পত্তি দাবি অগ্রাহ্য করে আদেশ। এবং 21-72-92 বলতেছে নিলাম বিক্রয় রদ বা নিলাম বিক্রয় রদ করতে অস্বীকার করে কোনো আদেশ। এবং 22-9 বলতেছে যে মোকদ্দমার বাতিল বা খারিজ আদেশ রদ করতে অস্বীকার করে কোনো আদেশ। তারপরে 22-10 বলতেছে অনুমতি দিয়ে বা অনুমতি দিতে অস্বীকার করে কোনো আদেশ। 22 পক্ষভুক্ত করতে। 23 বলতেছে হলো আপস মীমাংসার ক্ষেত্রে মানে চুক্তি বা আপস মীমাংসা পরিদর্শন লিপিবদ্ধ করে বা অস্বীকার করে কোনো আদেশ। তারপরে হলো যে লিপিবদ্ধ করতে, এটা গুরুত্বপূর্ণ। 23-3 আপস নামায় পরিদর্শন লিপিবদ্ধ করে বা লিপিবদ্ধ করে অস্বীকার করে কোনো আদেশ দিলে এটাতে বিভ্রান্ত হন আর কি। 25-2 অনুসারে মোকদ্দমা খারিজ আদেশ রদ করার জন্য কোনো আবেদনপত্র প্রত্যাখ্যান করে কোনো আদেশ দিলে। 25-2 এরপর হলো 34-2, 4, 7 বিধি অনুসারে বন্ধকি টাকা ক্রয় বৃদ্ধি অগ্রাহ্য করে কোনো আদেশ। এবং 35 বলতেছে ইন্টারপ্রিটার মোকদ্দমার কোনো আদেশ। 38 বলতেছে 2, 3, 6, হ্যাঁ, রায়ের পূর্বে কোনো গ্রেপ্তার, এখানে 2, 3, 6 বিধিবিধানগুলো আছে। এখানে যে কোনো আদেশ দিলে কি করা যাবে? যে কোনো আদেশ দিলেই আপিল করা যাবে। 39 1, 2, 4, 10 যে কোনো আদেশের বিরুদ্ধে। 40 যে কোনো আদেশের বিরুদ্ধে। 41-19 পুনর্গ্রহণ করলে তখন আপিল করা যাবে। 19 এরপরে আমরা দেখি যে এখানে 47 বিধির অধীনে রিভিউর আবেদন মঞ্জুর করে কোনো আদেশ দিলে, রিভিউর আবেদন যদি মঞ্জুর হয় তাহলে সেক্ষেত্রে কি কি করা যাবে? আপনার আপিল করা যাবে। একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, এই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আপিল রিভিশনের মধ্যে, আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য এটাও দেখতে পারেন। পরীক্ষায় আনকমন প্রশ্ন তুলে দিবে। তাহলে আপিল কি জিনিস? আপিল হলো নিম্ন আদালতের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতের মেমোরান্ডাম সহ আবেদন। রিভিশন হলো হাইকোর্ট
বা জেলা জজ আলাদা নিম্ন আদালতের সিদ্ধান্ত বা সঠিকতা যাচাইয়ের জন্য উদ্দেশ্য দরখাস্ত, আপিল সংক্রান্ত 96 থেকে 112, রিভিশন 115, আপিল মোকদ্দমার আইনগত ঘটনার প্রশ্ন। এখানে শুধু এটা হলো আইনগত প্রশ্ন। আপিল দায়ের করার সুনির্দিষ্ট সময়সীমা তামাদি আইনে বর্ণিত আছে, এটা তামাদি আইনে বর্ণিত নাই। এর পরবর্তীতে আমরা দেখি 5 নম্বরে আমরা দেখার চেষ্টা করি যে আহ, সুস্পষ্ট বিধান থাকলে আপিল করা যায়, আর যেখানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়। মোকদ্দমার মূল্যমানের ভিত্তি করে আপিল আদালত নির্ধারিত হয়। ডিগ্রি বা আদেশের প্রকৃতির উপর ভিত্তি করে রিভিশন নির্ধারিত হয়। দেওয়ানি কার্যত দ্বিতীয় আপিলের বিধান নাই, কিন্তু এখানে দ্বিতীয় রিভিশনের বিধান আছে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনো মামলার বিচার বা আপিল শুনানির মধ্যকার বৈশিষ্ট্যগত পার্থক্য। এটা হলো আপিল শুনানি আর এটা হলো মামলার বিচার শুনানি। হ্যাঁ, আপিল দায়ের করা হয় মেমোরেন্ডাম দাখিলের মাধ্যমে, আর মোকদ্দমা দায়ের করা হয় আর্জির মাধ্যমে। আপিলের সবসময় উচ্চ আদালতে দায়ের করতে হয়, আর বিচার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হয়। আপিল সাধারণত আপিলের শুনানি প্রতিবাদী শুরু করে, সাধারণত মামলা শুনানি বাদী শুরু করে। আপিল শুনানি আদালত অনুমতি না দিলে কোনো পক্ষই সাক্ষ্য উপস্থাপন করতে পারে না। এখানে মামলা বিচারের সময় পক্ষকে নিজ বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য উপস্থাপন করতে পারে। এরপরে কথাবার্তা হচ্ছে যে আপিল আদালত চাইলে মামলা পূর্ণ বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারেন, কিন্তু ব্যতিক্রম ব্যতীত আদালত নিজে মামলার বিচার করবে, অন্য আদালতে প্রেরণের প্রয়োজন হয় না। আপিল আদালতের ক্ষেত্রে আপিল শুনানি শেষ সম এখন, আপিল এর ক্ষেত্রে এরূপ আপিল শুনানি শেষ করার কোনো নির্ধারিত দিনের বিধান নেই, কিন্তু চূড়ান্ত শুনানির তারিখ 120 দিনের মধ্যে মামলার আহ, শুনানি শেষ করতে হবে। তারপর হলো আপিলের বিচারের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু আপিলের বিধান না থাকলে মামলার বিচারের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আহ, বিচারিক আদালত রায় লিখা বা প্রচারের পদ্ধতিগুলো, রায়ের মধ্যে কি কি থাকবে। বিচারিক আদালত রায় লিখা বা প্রচার পদ্ধতি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর ধারা 33-এ এই বিষয়গুলো বলা আছে, অর্থাৎ আদেশ 20-এ 33 অনুযায়ী মোকদ্দমা শুনানির পর রায় ঘোষণা করবেন, এরূপ রায়ের ভিত্তিতে ডিগ্রি প্রদান করা হয়। আদেশ 20-এর রুল বিধি 1 অনুযায়ী মোকদ্দমা শুনানি শেষ হওয়ার পর আদালত তৎক্ষণাৎ অনধিক 7 দিনের মধ্যে পক্ষগণ উকিল নোটিশের মাধ্যমে রায় ঘোষণা করতে পারেন। এরপরে কি বলতেছে, আহ, তিনি বলতেছে যে বিধি 3 অনুযায়ী রায়ে বিচারিক তারিখ সহ স্বাক্ষর করার পর 152 ধারার অধীন রিভিউ সাধারণ সংশোধন বা সংশোধন করা যাবে না। এবং 4-এ বলতেছে যে সাধারণ রায় সংক্ষিপ্ত বিবরণ বিচার্য বিষয় সিদ্ধান্তের কারণ উল্লেখ থাকে। 4-এ কারণ উল্লেখ। 5-এ বলতেছে রায় ঘোষণার তারিখ থেকে 7 দিনের মধ্যে ডিগ্রি জারি করতে হবে। 6-এ বলতেছে ডিগ্রিতে মোকদ্দমার নম্বর, পক্ষকারের নাম, পরিচয় বিবরণ, মঞ্জুরিকৃত অধিকার উল্লেখ করতে হবে। এরপরে আমরা চলে যাই, দেখেন অনেকগুলো বিষয় আমরা দেখতেছি, আসলে লেস ইম্পর্টেন্ট হইলেও তারপরে একটু দেখেন যে আপিল আদালত কর্তৃক রায় বা লিখার প্রচারের পদ্ধতি সমূহ কি, কিভাবে একটা আদালতে ডিগ্রি লিখিত বা স্বাক্ষরিত হয়, সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর হ্যাঁ 41 বিধি 30 অনুযায়ী আপিল আদালত পক্ষগণের বক্তব্য শোনার পর বিচারিক আদালত কার্য প্রণালীর রেফারেন্স প্রয়োজন হলে সম্পন্ন করার পর অবিলম্বে 12 তারিখে নোটিশের মধ্যে জানিয়ে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবেন। কি কি বিষয়ে নিষ্পত্তি করতে হবে এই বিষয়ে সিদ্ধান্ত, এরূপ সিদ্ধান্তের কারণ এবং ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে রদবদল বাতিল এবং আপিলকারী যেসব প্রতিকার লাভ করবে। আমরা শেষে চলে যাই, রিভিউতে চলে যাই। রিভিউটা একটু দেখলেই আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপিল আর রিভিউর বিষয়টা একটু দেখার চেষ্টা করছিলাম। রিভিউ ছোট, যেমন কোন কোন ক্ষেত্রে রিভিউয়ের দরখাস্ত দাখিল করা যায়। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 47 এবং ধারা 114 রিভিউ সংক্রান্ত বিধানাবলী উল্লেখ করা হয়েছে। এই বিধান অনুযায়ী রিভিউর আবেদন করা যায়। উক্ত আবেদন নিষ্পত্তি করা হয় ডিগ্রি প্রদানকারী আদালত কর্তৃক। নিজে সিদ্ধান্ত বা পূর্ণ বিবেচনা করাকে রিভিউ বলে, অর্থাৎ যে আদালতে ডিগ্রি প্রদান করেছেন সেই আদালত রিভিউয়ের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আদালতের ডিগ্রি বা আদেশ ধারা সংক্ষুব্ধ পক্ষ সেই পক্ষ রিভিউয়ের আবেদন করতে পারবে। নিম্নলিখিত রায় ডিগ্রি পুনঃ বিবেচনা করার জন্য রিভিউয়ের আবেদন করতে পারে। যে ক্ষেত্রে আপিল চলে না, আপিল চললেও আপিল করা হয়নি, স্মল কজ কোর্ট হতে রেফারেন্সের উপর সিদ্ধান্ত প্রদত্ত হলে। এরপরে আমরা দেখি রিভিউয়ের কারণটা একটু আমরা
দেখার চেষ্টা করি যে রিভিউ এর কারণ। ডিগ্রি বা আদেশকারী আদালতে নিম্নোক্ত কারণে রিভিউ করা যায়: নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ আবিষ্কার করে মোকদ্দমা যদি স্পষ্ট ভুল দেখা দিলে, অন্য কোনো কারণে। হ্যাঁ, রিভিউ এর আবেদন রায় ডিগ্রি প্রদানকারী আদালত বা ডিগ্রি প্রদানকারী 90 দিনের মধ্যে করতে হবে। এরপরে আমরা দেখি যে একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে সহকারী জজ আদালতে মামলা করলো। আদালত মামলাটি এই কারণে খারিজ করে দেয় যে কথার সত্ত্বের যথাযথ আহ, কথার সত্ত্বের যথাযথ দলিল দাখিল করতে পারেনি। পরে কদরটি সংগ্রহ করে কয়ের কোন আদালতে কি করা প্রতিকার পেতে পারে। আলোচ্য অংশে ঘোষণার মামলা দেখা যায় যে সত্য ঘোষণার মামলা সত্ত্বের দলিল যথাযথভাবে দাখিল করতে না পারে সরকারি আদালত তার মামলাটা খারিজ করে দেয়। উক্ত অনুযায়ী সত্ত্বের দলিল মামলার বিচারে উপস্থিত করা যায়নি অথবা তা আদালতে উপস্থিত করা যায়নি এরূপ সংশোধিত বিচারের রিভিউ এর আবেদন করতে পারে। যেহেতু সত্য দলিল দাখিল না করা কয়ের মামলা খারিজ হয়েছে, উপযুক্ত আদালতে সন্তুষ্ট করতে পারলে আদালত যথাযথ প্রতিপাদ্য আমি মনে করি। আলোচ্য অংশে বোঝা যায় যে মামলাটি বিচারের পর্যায়ে তথা শুনানির পর খারিজ করা হয়েছে, তাই খারিজের আদেশ ডিগ্রি হিসেবে গণ্য হয়, তাই আপিলও করতে পারবে। আর কয়ের প্রতিকার হলো, এখানে উনি আহ, আপনার অর্ডার 47-এর 1 অনুযায়ী বিচারিক আদালত রিভিউ করতে পারবে, আপিলও করতে পারবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কষ্ট করে পুরো ক্লাস জুড়ে সময় দিয়েছেন এবং যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি করে পড়াশোনা করুন। আইনের বিষয়গুলো আসলে সবসময় লেগে থাকতে হয়, নাইলে ভুলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।